ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এমএ শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের মাস্টার্স পাঠ্যক্রমের কোর্স কোড 3116-11 এই শিরোনাম এই কোর্স কোডের যেটা শিরোনাম পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস, এই কোর্সটা একটা অংশ আমি তোমাদেরকে পাঠদান করি। এই পাঠদানের মধ্যে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্র হিসাবে সৌদি আরবের উত্থানের ধারাবাহিক ইতিহাস। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সৌদি আরব বর্তমান মধ্যপ্রাচ্যের একটি অন্যতম প্রভাবশালী দেশ। আজকে সৌদি আরব যে রূপ বা গঠন, এটা আসলে ঊনবিংশ শতাব্দী বা অষ্টাদশ শতাব্দী এরকম ছিল না। আমরা জানি সৌদি আরব একটি মরুভূমি প্রবণ অঞ্চল, যেখানে যাযাবর জনগোষ্ঠী বেশি বসবাস করে। কিন্তু আজকের সৌদি আরব যে চোখ ধাঁধানো যে উন্নতি, যে সাফল্য, এগুলো কিন্তু একটা সময় ছিল না। কিভাবে সৌদি আরব আজকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাস আমরা বর্ণনা করব। তার পূর্বে আমি তোমাদের একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। যে বিষয়টা হচ্ছে সৌদি আরব রাষ্ট্র হিসেবে উত্থানের ধারাবাহিক উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের শিরোনাম পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস হলেও মূলত এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলির আধুনিক বা স্বাধীনতা অর্জনের ইতিহাস বা রাষ্ট্র উত্থান পতনের ইতিহাস আলোচিত হয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দী মধ্যপ্রাচ্যে জটিল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করেছিল। এর মূল কারণ ছিল ক্ষীয়মান বা ক্ষয়িষ্ণু পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা উসমানীয় বা অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সালতানাত। আমাদের পাঠ্যক্রমের কোর্সে আলোচিত প্রায় প্রতিটি দেশেই কোনো না কোনো সময়ে উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। ফলে অটোমানদের পতনের পরে তারা যখন স্বাধীন হওয়ার স্বপ্নে বিভোর, তখনই দৃশ্যপটে হাজির হতো কোনো না কোনো ইউরোপীয় শক্তি বা প্রাকৃতিক সম্পদে ভরপুর শক্তি। প্রাকৃতিক সম্পদে ভরপুর মধ্যপ্রাচ্য হয়ে ওঠে বৃহৎ শক্তিবর্গের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার একটি লীলাক্ষেত্র। এর পেছনে কারণ ছিল উপনিবেশিকবাদ প্রতিষ্ঠা করে রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে রাখা, অপরদিকে শিল্প বিপ্লবের কল্যাণে উৎপাদিত তাদের পণ্যের বাজার দখল করা এবং মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ হস্তগত করা। এসব তারা করতে পেরেছিল উসমানী সাম্রাজ্যের দুর্বলতার কারণে। প্রিয় শিক্ষার্থীরা, ঊনবিংশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্য এতটাই দুর্বল হয়ে যায় যে রাশিয়ার জার বা শাসকরা তুরস্ককে সিকম্যান অফ ইউরোপ বা ইউরোপের রুগ্ন ব্যক্তি উপাধি প্রদান করে। এটা আমরা আগেই জানি বা আমরা এটা অনেকবার আমরা পড়েছি। কেন সিকম্যান অফ ইউরোপ উপাধি দেওয়া হয়? কারণ তুরস্ক সাম্রাজ্যে বা আমরা জানি যে উসমানী সালতানাতের একটি অংশ ইউরোপে অবস্থিত ছিল। তুরস্ক সালতানাতের দুর্বলতার সুযোগে ইউরোপের এই অঞ্চলগুলোতে তখন ব্যাপক আকারে বিভিন্ন গোলযোগ দেখা দেয়। সেই কারণেই ইউরোপীয়রা এই তুরস্ক সাম্রাজ্যকে বা উসমানী সালতানাতকে সিকম্যান অফ ইউরোপ হিসেবে আখ্যায়িত করে। এটা গ্রিক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে
গ্রিক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তুরস্কের ইউরোপীয় অংশের আধিপত্য হারানোর যাত্রা শুরু হলে পরিস্থিতি আরো জটিল করে তোলে বলকান সমস্যা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বহুল আলোচিত প্রাচ্য সমস্যা বা ইস্টার্ন কোয়েশ্চেন এর কথা জানি। উসমানীয় সাম্রাজ্য বা তুরস্কের পতন হলে ইউরোপীয় অংশের ভাগ বাটোয়ারা কিরূপ হবে তাই ছিল প্রাচ্য সমস্যার মূল বিষয়। এর মধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং তুরস্ক জার্মানির পক্ষে যুদ্ধে যোগদান করলে পরিস্থিতি আরও জটিলতা ধারণ করে। এদিকে ব্রিটেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে তুরস্কের বিপক্ষে যুদ্ধ করার আহ্বান জানায়। এর বিনিময়ে যুদ্ধের পরে ওইসব দেশকে স্বাধীনতা প্রদান করা হবে বলে এইসব দেশকে স্বাধীনতা প্রদান করা হবে এই প্রতিশ্রুতি ব্রিটেন সবাইকে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন তার প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন না করায় বিশ্বাস অবিশ্বাস প্রতিশ্রুতি ভঙ্গের দোলাচলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা ওঠে টালমাটাল। প্রিয় শিক্ষার্থীরা, উপরোক্ত জটিল ও স্বার্থবাদী রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আমাদের কোর্সের দেশগুলোর ইতিহাস আলোচনা মনোযোগী হলে আমরা এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবো বলে আশা রাখি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সৌদি আরবের উত্থানের পিছনে ব্রিটেনের সাথে সম্পর্ক আমরা দেখব এবং সৌদি আরব রাষ্ট্র হিসেবে উত্থানের পূর্বে এবং পরে এখানে কিন্তু বৃহৎ শক্তিবর্গের একটা ভূমিকা ছিল, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুতে আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের সৌদি আরব যে রাষ্ট্র, সেই রাষ্ট্র সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সৌদি আরব হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইসলামের পদভূমি ও মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সম্পদে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র সৌদি আরব। এই রাষ্ট্রটি একসময় শততা বিভক্ত ছিল, বিভিন্ন যাযাবর গোষ্ঠী শাসন করত। আমরা আগেই বলেছি সৌদি আরব মরুভূমি প্রবণ একটি দেশ, যেখানে বিভিন্ন যাযাবর গোষ্ঠী বসবাস করে এবং তারা গোত্র শাসনে অভ্যস্ত ছিল। এটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পূর্ব বা ইসলাম পরের সময়ে দেখেছি। সেই সৌদি আরব, যার নাম তখন সৌদি আরব ছিল না, মক্কা, মদিনা, হেজাজ, তায়েফ, আমরা এই নামগুলোই জেনে এসেছি। বিভিন্ন যাযাবর গোষ্ঠী শাসন করত, যুগ যুগ ধরে সাম্রাজ্যবাদীদের দ্বারা শোষিত। এই দেশটি কিন্তু একটা সময় শোষিত হয়েছে। দেশটি বিংশ শতাব্দীর প্রথমার্ধে আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সৌদ, আমি নামটা আবার বলছি, আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সৌদের যোগ্য নেতৃত্বে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। সৌদি আরব প্রতিষ্ঠার ক্ষেত্রে ওয়াহাবিদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমরা এখানে দুইটা বিষয় বলেছি, একটা হচ্ছে আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আস-সৌদ, যাকে আমরা সবাই বা ইতিহাস যিনি ইবনে সৌদ বা আল সৌদ নামেই বেশি পরিচিত। এই আল সৌদের একটা ভূমিকা এবং তার সাথে ওয়াহাবি মতবাদ, যে মতবাদ আমরা যে মত সম্বন্ধে জানি, সেই মতবাদের একটা প্রচ্ছন্ন বা ব্যাপক ভূমিকা ছিল। আমরা এই বিষয়ে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিষয়টা আমাদের পরিষ্কার ধারণা পাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটি আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে, আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে নজদের পরিচয়, অর্থাৎ নজ সৌদি আরবের একটা মধ্যাঞ্চল অবস্থিত একটা প্রদেশ। এই প্রদেশটা কেন আমরা আলোচনা করব সেটা আমি পরবর্তী স্লাইডে বলবো। তৎকালীন আরব উপদ্বীপের রাজনৈতিক অবস্থা, আমরা কোনো দেশের রাজনৈতিক অবস্থা, আমরা যে কোনো বিষয় পড়তে গেলে যেহেতু এটা আমাদের রাজনৈতিক ইতিহাস পড়ি আমরা, সেক্ষেত্রে আমাদের এই যে কোনো দেশের যে কোনো সময় আমাদের তৎকালীন রাজনৈতিক অবস্থাটা জানা আমাদের খুবই জরুরি। এই জন্য আমরা তৎকালীন আরবের উপদ্বীপের রাজনৈতিক অবস্থাটা কী ছিল সে সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। তারপর সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বের ইতিহাস, অর্থাৎ সৌদি আরব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পূর্বে তার স্বরূপটা কী ছিল সেটাও আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা তারপরে ওয়াহাবি মতবাদ সম্পর্কে জানবো। এই মতবাদ একটা
প্রত্যক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা আছে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার। ওয়াহাবি মতবাদ এবং সৌদ বংশ, এখানে ওয়াহাবি মতবাদের সাথে সৌদ বংশ কিভাবে যুক্ত হয়ে গেল সেই বিষয়টি আমরা আলোচনা করব। এই কারণ এই সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওয়াহাবিদের ভূমিকা ছিল অন্যতম। তারপরে মোহাম্মদ ইবনে সৌদ, যিনি সৌদ বংশের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব প্রথম আব্দুল আজিজ সম্পর্কে, দ্বিতীয় ইবনে সৌদ, আবদুল্লাহ, তুর্কি ফয়সাল, আব্দুল আজিজ বিন আব্দুর রহমান, যিনি আধুনিক সৌদি রাষ্ট্র পরিষদের আব্দুল আজিজ বিন আব্দুর রহমান। আমরা প্রত্যেকের এরা হচ্ছে সৌদ বংশের শাসক ছিলেন, যে সৌদ বংশ পরবর্তীতে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই জন্য আমরা এদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে আমাদের যে ধারাবাহিক ইতিহাস, সেখানে আমরা এখানে এসেছি যে নজদের পরিচয়। নজদের পরিচয় আমি একটু দিচ্ছি তোমাদেরকে। নজদ আরবি শব্দ, এর অর্থ উচ্চভূমি। এক সময় আরব অঞ্চলের বিস্তীর্ণ উঁচু অঞ্চলকে নজদ বলা হতো, নজদ নামে বলা হতো বা নজদ নামে ডাকা হতো, বা নজদ উচ্চভূমিকে বোঝাতে নজদ শব্দটি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে নজদ বলতে আরবের মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়। এটা কিন্তু নজদ প্রদেশ, আমরা যে এখানে দেখছি এটা নজদ প্রদেশ। এই যে তোমরা দেখো এখানে মদিনা, এটা মক্কা, এটা জেদ্দা, এটা হাজরাম, এইটা উপরে দামাস্কাস সিরিয়ার, এটা বাগদাদ ইরাকের, এটা কুয়েত। তো এই হচ্ছে নজদ প্রদেশ, যেখানে ওয়াহাবি মতবাদের সূতিকাগার, যেখান থেকে ওয়াহাবি মতবাদ যেখান থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটা এখান থেকে রাষ্ট্র সৌদি আরবে যে উত্থান, সেখানে এই জন্য আমরা নজদ প্রদেশটাকে এখানে আমরা এনেছি। আরবের মধ্যপ্রান্তে বোঝানো হয়। ওয়াহাবি আন্দোলনের জন্মস্থান হিসাবে নজদ এলাকা বিশেষ প্রসিদ্ধ। রিয়াদ, এই যে রিয়াদ, যেটা বর্তমান সৌদি আরবের রাজধানী, রিয়াদ, হচ্ছে আল কাসিম এবং হেই, এই তিনটি এলাকা নিয়ে মূলত নজদ প্রদেশ গঠিত। নজদের পশ্চিমে হেজাজ ও ইয়েমেন, নজদের পশ্চিমে এটা হেজাজ, ইয়েমেন এখানে আছে। হেজাজ বলতে আমরা মদিনা, মক্কা বা এইটাকে হেজাজ বলে উচ্চারিত করি। পূর্ব আরব অর্থাৎ এখানে সৌদি আরবের যে পূর্ব অংশ, সেটা পূর্ব বলা হচ্ছে। উত্তরে ইরাক ও সিরিয়া, আমি আগে দেখিয়েছি যে সিরিয়ার রাজধানী দামাস্কাস, ইরাকের রাজধানী বাগদাদ, আর অতিরিক্ত সিরিয়ার অবস্থিত প্রধান শহর রিয়াদ, যা বর্তমানে সৌদি আরবের রাজধানী বটে। আমি এটা আগে তোমাদেরকে বলেছি। তো এই নজদের পরিচয় সম্পর্কে আমাদের জানার যতটুকু ছিল আমরা ততটুকু জেনেছি। একটি নজদ সম্পর্কে আমাদের এতটুকু জানলে যথেষ্ট। আরব উপদ্বীপের তৎকালীন রাজনৈতিক অবস্থার কিছু আমি আগেই বলেছিলাম যে কোনো রাজনৈতিক ইতিহাস পড়তে গেলে আমাদের অবশ্যই সেখানকার রাজনৈতিক ইতিহাসটা আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি পাশে একটা সৌদি আরবের ম্যাপ দিয়েছি। এই ম্যাপটা হচ্ছে তৎকালীন সময় সৌদি আরবের। এখানে একটা দেখো, আমরা জানি যে উমাইয়া বংশের পতনের পর প্রকৃতপক্ষে আরব উপদ্বীপ ইসলামের ইতিহাসের যে মূল ঠিকানা ছিল সেখান থেকে অনেকটা সরে পড়ে, এটা আমরা আগে জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কেন্দ্রিক, যে বিষয়টা আমি পরে আলোচনা করব। গোত্র কলহে লিপ্ত আরব উপদ্বীপ বৃহত্ত ইসলামী রাজনীতিতে কোনো অবদান রাখতে সমর্থ হয়নি। আধুনিক সৌদি আরবের উদ্ভূত ওয়াহাবি মতবাদের উদ্ভব ও বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তাই সনাতন ইসলামী জীবনবাদে উদ্দীপ্ত ওয়াহাবি মতবাদ অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে নজদের সৌদ উপদ্বীপের শেষ বংশে সমর্থন লাভ করে আমরা জানি। 19 শতাব্দীর প্রারম্ভে আরব উপদ্বীপের এক উল্লেখযোগ্য অংশ ওয়াহাবিদের অধীনে চলে আসে।
আরব ইরাকের কয়েকটি শিয়া তীর্থস্থান তাদের ধর্মান্ধতার শিকার হয় এবং আরব উপদ্বীপের ভারসাম্য নষ্ট হয়। এই সময় আরবের রাজনৈতিক অবস্থা ছিল এই যে নেজদ, আমরা যেটা দেখিয়েছি নেজদ প্রদেশ, সেই এই যে নেজদ প্রদেশ, সেখানে ওয়াহাবি মতবাদের অনুসারী সৌদ বংশ প্রভাবশালী হয়ে ওঠে। এটা ঠিক মধ্য আরবে অবস্থিত বলে তাদের জন্য এটা অনেক সুবিধাজনক ছিল। উসমানীয় সাম্রাজ্যের অংশ হিজাজে মক্কার শরীফ বংশের প্রতিপত্তি বিদ্যমান ছিল। এই যে হিজাজ প্রদেশ, এখানে মক্কার যে শরীফ বংশ, শরীফ হোসেনের বংশ, তোমরা আগে বলেছি, সেই শরীফ হোসেনের বংশ প্রতিপত্তি ছিল। আরবের উত্তর অংশ উসমানীয় সাম্রাজ্যের পরদ শক্তি হাইলের, আমরা আগে স্লাইডে দেখেছি, আল হাইলের রশিদ বংশের শাসন ছিল। লোহিত সাগরের উপকূলে অবস্থিত আসির ও ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল এবং এখানে উত্তর সাম্রাজ্যের প্রতীক হিসেবে ইদরিসি বংশ শাসন করত। এই যে লোহিত সাগরের আসির, এই যে আসির, এখানে আসির ও ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল এবং এখানে উত্তর সাম্রাজ্যের যে ইদরিসি বংশ শাসন করত। পারস্য উপসাগর এলাকা অবস্থা হাসা উসমানী সাম্রাজ্যের অংশ ছিল। এই যে এখানে হচ্ছে আল হাসা, এটা পারস্য উপসাগর অংশ, এখানে উসমানীদের শাসন বিদ্যমান ছিল। জাইদি ইমাম শাসিত ইয়েমেনও উসমানী সাম্রাজ্যের অন্যতম প্রদেশ ছিল। আমরা আগে বলেছি ইয়েমেন প্রদেশ ছিল। উপসাগরীয় এলাকা বিভিন্ন সুলতান ও শেখ ব্রিটেনের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল। এই অবস্থায় এখানে সৌদ বংশ শক্তিশালী উঠবে, এটাই খুব স্বাভাবিক কথা। আমি তোমাদের আগে বলেছিলাম যে সৌদি আরবে আমার সূচনা বক্তব্যে তোমাদেরকে বলেছি যে ঊনবিংশ বা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ বিংশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যে কিন্তু বিভিন্ন পরাশক্তি বা বিভিন্ন ইউরোপীয় শক্তিদের বিভিন্ন চুক্তি বা বিভিন্ন করদ্রাজে তারা পরিণত অনেকটা মিশে থাকবে। সেই আলোচনাটা আমরা আবার করলাম। এরপরে আমরা দেখব যে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বের ইতিহাসটা কি ছিল সেটা আমরা একটু দেখে আসি। এটা আমি সংক্ষিপ্তভাবে বলবো তোমাদের। আমরা বলেছি যে একসময় এই পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল সৌদি আরব। আরব উপদ্বীপের এই দেশটি প্রাচীন কাল থেকে বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল। পারস্য রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কেন্দ্রিক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে, আমি আগে তোমাদের বলেছি। এরপর পর্যায়ক্রমে এখানে খোলাফায়ে রাশিদিন শাসন করে মদিনা কেন্দ্রিক। তারপর উমাইয়াদের সময় এই সৌদি আরবের ইসলামের মূলভূমি সৌদি আরব, অর্থাৎ সৌদি আরব থেকে পাশে বর্তমান যেটা সিরিয়া, সে সিরিয়ার কুফায় চলে যায়, দামেস্কে চলে যায়। উমাইয়া আব্বাসীয় রাজবংশ দ্বারা দেশটি শাসিত হয় এবং এখানে এরপরে যখন আব্বাসীয় ক্ষমতা, তখন কিন্তু সৌদি আরব বা আরব কিন্তু একেবারেই দেশের ইয়েতে চলে যায়। আমরা জানি যে সেটা বাগদাদ কেন্দ্রিক হয়ে যায় রাজবংশ দ্বারা শাসিত হয় এবং একসময় এটা তুর্কি সালতানাতের বা তুর্কি উসমানীয় সালতানাতের অধীনে সুদীর্ঘকাল শাসিত হয়। কিন্তু তুর্কি শাসনের প্রতি আরবদের আসলে কোনো সমর্থন ছিল না। অষ্টাদশ শতকে ব্রিটিশ ষড়যন্ত্রমূলক রাজনীতির ফলে আরব তুর্কি বিদ্বেষ বৃদ্ধি পায়। এমত অবস্থায় ইবনে সৌদের নেতৃত্বে বিংশ শতাব্দীতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৌদি আরবের উত্থান ঘটে। এখন আমরা সৌদি আরবের যে উত্থান ঘটে, আমি মোটামুটি সৌদি আরবের এই হচ্ছে তার রাষ্ট্র প্রতিষ্ঠা পূর্বের ইতিহাস। রাষ্ট্র হিসেবে সৌদি আরবের এই হচ্ছে তার ইতিহাস। আমরা ওয়াহাবি মতবাদে ফিরে আসবো। আমরা খুব সংক্ষিপ্তভাবে ওয়াহাবি মতবাদ কি সম্পর্কে একটু আলোচনা করবো। এখানে দেখো দেওয়া আছে যে মধ্য ওয়াহাবি মতবাদ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যার জীবনকাল আছে 1703 থেকে 1792। মধ্য আরবের নেজদ অঞ্চল বা ওই নজদ, আমি যেটা বলেছি অঞ্চলের উজাইন নামক স্থানে ওয়াহাবি মতবাদ প্রচার শুরু করেন। এই মতবাদের মূল কথা ছিল আদি ইসলামে ফিরে যাওয়া। তো এখানে কি হয়েছিল, মধ্য আরবের উজাইনা নামক স্থানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একটি শুদ্ধি আন্দোলন শুরু করেন। ধর্মীয় সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে
ইসলামের পবিত্রতা ও প্রকৃত মূল্যবোধ রক্ষার্থে সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে তিনি জিহাদ শুরু করেন। ইমাম হাম্বল ইবনে তাইমিয়ার ভাবধারা ও মতবাদে অনুপ্রাণিত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইসলামের মৌলিক অনুশাসনের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেন। তার আন্দোলনই ওয়াহাবি বা মুহাম্মদী আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের মূল কথা ছিল আদি ইসলামে ফিরে যাওয়া। তো আদি ইসলামে ফিরে যাওয়ার বিষয়টা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু জেনে আসি বা আমরা একটু আলোচনা করি। মক্কা ও মদিনার ধর্মীয় পরিবেশে শিক্ষিত হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কেবলমাত্র কুরআন ও সুন্নাহর আলোকে বা হাদিসের আলোকে ধর্মীয় বিষয়বস্তু লিখিত ও বাচনিক পদ্ধতিতে প্রচারণা আরম্ভ করেন। তার আক্রমণের প্রধান বিষয়বস্তু ছিল অটোমান এবং তার পূর্ব আমলের দরবেশ বা সুফিদের কর্মপদ্ধতি। তিনি সুফিদের প্রায় সর্বধর্মীয় আচরণকে বিদআত বা ধর্মীয় রীতিনীতির বহির্বিষয় বলে মনে করতেন এবং এগুলো পরিহারের মাধ্যমে ধর্মকে বিশুদ্ধকরণ করার উপযোগিতাকে ধর্মীয় কর্তব্য বলে মনে করতেন। তিনি মনে করতেন ধর্মীয় বিশুদ্ধকরণ এই প্রক্রিয়ার মধ্যে ইসলাম এবং রাষ্ট্রের মঙ্গল নিহিত। তিনি উদাহরণ দিতে বলেন যে দরবেশ বা পীর প্রতি অনুরাগ, তাদের আস্তানা যাতায়াত এবং মৃত্যুর পর তাদের কবরের প্রতি সম্মান প্রদর্শন, প্রতিমা পূজার সাথে তুলনা করতেন এবং কঠোরভাবে তা পরিহার করার পরামর্শ দিতেন। তার এই কার্যপ্রণালী এবং কার্যবিধি অতি অল্প সময়ে নজদের পূর্ব সীমানায় দিরিয়ার গোত্রের প্রধান মুহাম্মদ ইবনে সৌদের দৃষ্টি আকর্ষণ করে। আমি আবার বলছি, নজদের পূর্ব সীমানায় দিরিয়ার গোত্রীয় প্রধান আমি এখানে স্ক্রিনে লিখেছি, নেজদের দিরিয়ার গোত্রীয় প্রধান মুহাম্মদ ইবনে সৌদের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি তাকে বলিষ্ঠ সমর্থন দান করেন। এখান থেকে গোড়াপন্থী এই ধর্মীয় রাজনৈতিক সৌদ পরিবারের উত্থান এবং পরবর্তীকালে মুহাম্মদ ইবনে সৌদের মৃত্যুর পর কে এই যুগল নেতৃত্ব গ্রহণ করেছে তা স্পষ্ট না হলেও বলা যায় যে ধর্মীয় এবং রাজনৈতিক এই গোড়া নেতৃত্ব সৌদ পরিবারের পৃষ্ঠপোষকতায় সমগ্র মধ্যাঞ্চল দখল করে রিয়াদ তার রাজধানী স্থাপন করে এবং 1803 সালে মক্কা মদিনা দখল করে 1814 সাল পর্যন্ত বলবৎ রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম সৌদ পরিবারের এই যে নেজদের দিরিয়ার গোত্রগত সৌদ পরিবারের মুহাম্মদ ইবনে সৌদ এই সমর্থন লাভ করে। উনি হচ্ছে ওয়াহাবী মতবাদটা গ্রহণ করে। আমরা উপরে যে রাজনৈতিক যে আলোচনা উপরোক্ত মানে তৎকালীন আরবের রাজনৈতিক প্রেক্ষাপট যেটা বলেছিলাম, সেখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয় দেখেছিলাম। এই অবস্থায় ওয়াহাবী মতবাদের সমর্থক সৌদ বংশ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, যা উসমানী সাম্রাজ্য বা আরব উপদ্বীপে উসমানীদের যে সমর্থক বংশ সমাজ ছিল কেউ তা প্রসন্ন চিত্তে গ্রহণ করেনি। ফলশ্রুতিতে উসমানীয় সরকার ওয়াহাবী আন্দোলন দমন করার জন্য মিশরের ওয়ালি মুহাম্মদ আলী পাশাকে অনুরোধ করে 1811-1819 সালের মধ্যে মুহাম্মদ আলী সেনাবাহিনী এই আন্দোলন এবং সৌদ বংশকে প্রায় ধ্বংস করতে সমর্থ হয়। আমরা এটা জানি যে এটা সমস্যা হয়, কিন্তু এরপর আমরা এই আব্দুল আজিজ আব্দুর রহমানের সৌদ কর্তৃক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বের যে ইতিহাস সেটা আমরা একটা আলোচনা করবো। মুহাম্মদ ইবনে সৌদ এখানে আছে স্ক্রিনে দেখো। ইবনে সৌদ 1725 থেকে 1765 মুহাম্মদ ইবনে সৌদ ইবনে ওয়াহাবের শুদ্ধি এই ইবনে সৌদ আমরা যেটা জানি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের শুদ্ধ ইসলামের প্রতি আকৃষ্ট হন। আমি আগে বলেছি, তিনি ইবনে ওয়াহাবের কন্যাকে বিয়ে করে ওয়াহাবী মতবাদ প্রচার এবং তার স্বীয় রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। মাত্র 10 বছরের মধ্যে আরব ভূখণ্ডের মধ্য পূর্বাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র শহর ওয়াহাবী সমর্থনে সৌদি রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1757 সালে তিনি হাসা দখল করেন। 1763 সালে সৌদি রাজবংশের
নেজদ ও রিয়াদ আধিপত্য প্রতিষ্ঠায় 1765 তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম আব্দুল আজিজ, এখান থেকে 1765 থেকে 1803। ইবনে সৌদের মৃত্যুর পর তার পুত্র প্রথম আজিজের সময় সৌদি রাজ্য কুয়েতে বিস্তার লাভ করে। 1790 সালে মক্কার ওয়ালি গালিব পরাজিত হয়ে আব্দুল আজিজের সাথে চুক্তি করতে বাধ্য হয়। 1801 সালে তিনি ওয়াহাবি সমর্থনে কারবালা জয় করেন। 1803 সালে মক্কা তার দখলে আসে এবং 1803 সালে তিনি মারাও যান। দ্বিতীয় ইবনে সৌদ 1803 থেকে 1814। 1804 সালে ইবনে সৌদ মদিনা দখল করে, সেখান থেকে উসমান এদের বিতাড়িত করে। অল্প দিনের মধ্যে তার ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তুর্কি সুলতানের আদেশে মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা, যেটা আমি একটু আগে বলেছি, মোহাম্মদ আলী পাশা তার পুত্র তুষণকে ওয়াহাবি দমন করতে পাঠান। 1812 সালে তুর্কি বাহিনীর নিকট ওয়াহাবিরা পরাজিত হয়। তুর্কি বাহিনী মক্কা ও তায়েফ দখল করে। 1814 সালে দ্বিতীয় সৌদ মারা যান। পিতার মৃত্যুর পর আবদুল্লাহ ক্ষমতা গ্রহণ করলে আবারও মিশরের বাহিনী ইব্রাহিমের নেতৃত্বে আক্রমণ করে। ইব্রাহিম 1818 সালের মধ্যে রিয়াদ ও ইবনে সৌদের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে আবদুল্লাহকে বন্দী করে ইস্তাম্বুলে নিয়ে যান, সেখানে তাকে হত্যা করা হয়। এই যে আবদুল্লাহ, এরপর তুর্কি নামে আবদুল্লাহর এক চাচাতো ভাই 1819 সালে দাঁড়িয়ায়, আমরা যেখান থেকে শুরু করি, দিরিয়ায় দ্বিতীয় সৌদ বংশ প্রতিষ্ঠা করেন। 1833 সালে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তার পুত্র ফয়সালকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এরপর আসে ফয়সাল। 1833 সালে মোহাম্মদ আলী যে মিশরের শাসনকর্তা, সে ফয়সালকে বন্দী করে। ফয়সাল 1843 সালে কৌশলে পালিয়ে আসে এবং সৌদ রাজবংশ পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি হাইলের শাসনকর্তা আবদুল্লাহ ইবনে রশিদ অর্থাৎ রশিদ পরিবারের আবদুল্লাহ সাহায্যে মিশরীয়দের পরাজিত করে নেজদের শাসন সুসংহত করেন। 1865 সালে তার মৃত্যু হলে সৌদ পরিবারের দ্বন্দ্ব শুরু হয়। সৌদি বংশ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে রশিদের নিকট পরাজিত হয়ে কুয়েতে নির্বাসিত হয়। 1893 সালে সৌদ পরিবার কুয়েতে বসবাস করতে থাকে। এরপরে আসে আব্দুল আজিজ আব্দুর রহমান, যার কথা আমরা আগেই বলেছি। 1821 থেকে যার 1953 যে বংশের যে প্রতিষ্ঠাতা। বাদশাহ ফয়সালের তৃতীয় পুত্র আব্দুর রহমান সৌদি রাজ্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তার সে স্বপ্ন পূরণ হয় তার পুত্র আব্দুল আজ সৌদের দ্বারা। 1897 সালে মোহাম্মদ ইবনে রশিদ মৃত্যুবরণ করলে আব্দুল আজিজ মিশর দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এখানে আমরা একটু অন্য ইতিহাস আলোচনা করবে। ব্যর্থ হন। আচ্ছা, আমরা আগেই বলেছি। আচ্ছা, ওয়াহাবি চেতনায় উদ্বুদ্ধ সৌদ গোত্র অন্যান্য গোত্রের সাথে শক্ত থেকে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, কিন্তু একসময় তারা পারিবারিক দুর্নীতি, কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিকটবর্তী ক্ষমতাশালী সাম্মার উপর জড়িয়ে পড়ে দুর্বল করা। আমরা আগেই বলেছি তারা একসময়, এখানে কিছু বিষয় আছে। সাম্মাদ গোত্রের সাথে বিবাদে জড়িয়ে পড়ে দুর্বল হয়ে পড়া সৌদ পরিবার ও গোত্রের শেষ পর্যন্ত 1891 সালে সাম্মার আক্রমণের শিকার হয় এবং পালিয়ে কুয়েতে শিখের আশ্রয় নিতে বাধ্য হয়। সুযোগ বুঝে তুর্কি প্রশাসনও সাম্মার গোত্রের সাথে সমঝোতা করে এবং সৌদরা যাতে আর ক্ষমতায় ফিরে আসতে না পারে সে চেষ্টায় ব্রতী হন। কিন্তু সাহসী ও উদ্যমী সৌদি প্রিন্স আব্দুল আজিজ আল সৌদ, যার কথা আমি বলেছি, কুয়েতের শক্তি সঞ্চার হঠাৎ, আমি যেটা বলেছি যে তার পিতা আব্দুর রহমান সৌদ স্বপ্ন দেখতেন। তার পুত্র আব্দুল আজিজ ইবনে আল সৌদ যে যুবক সাহসী ছিল, সেই সাহস যুবক 1903 সালে রশিদ বংশের কুয়েত আক্রমণ আছে। এটা আমরা একটু বলে নিই যে 1900 সালে রশিদ পরিবার কুয়েত আক্রমণের সিদ্ধান্ত নেয়। আর সৌদ বা ইবনে সৌদ পিতার অনুমতি নিয়ে দ্বিতীয়বার এভাবে আক্রমণের প্রস্তুতি নেন। ইবনে সৌদ 40 থেকে এখানে বলা আছে যে সাহসী উদ্যমী সৌদি প্রিন্স আব্দুল আজিজ আল সৌদ কুয়েতে শক্তি সঞ্চয় করে তার 40 থেকে 60 জন সঙ্গী 1901 সালের জানুয়ারি মাসে বা 1902 সালের জানুয়ারি মাসে সিরিজে আক্রমণ করে
রিয়াদ দখল করে নেন, তিনি তার পিতাকে হিজরতে নিয়ে আসেন। তার পিতাকে তাকে দ্য ইমাম অফ ওয়াহাবিস অ্যান্ড আমির অফ নেজদ বলে ঘোষণা করেন। এই 30 থেকে 100 জনের মধ্যে গোত্রীয় অভ্যাস অনুযায়ী রিয়াদের অধিবাসীগণ জয়ীদের সমর্থন দান করে এবং আব্দুল আজিজ আল সৌদকে 1902 তাদের নিরপরাধ শাসক হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তী 2 বছরে আব্দুল আজিজ আল সৌদ, আমি আগেই বলেছি সাধারণভাবে যাকে আব্দুল আজিজ বা ইবনে সৌদ নামে সমগ্র নেজদ অভিহিত, তিনি পরবর্তী 2 বছরে সমগ্র নজদ এলাকায় তার আধিপত্য বিস্তার করে এবং ওহাবী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন গোত্রীয় লোকদের এক বন্ধনে আবদ্ধ করে তার প্রশাসনকে শক্তিশালী করার প্রয়াস পান। এখানে একটা জিনিস বলা দরকার, ইবনে সৌদের এই প্রচেষ্টা যারা সবচেয়ে বেশি অবদান রাখে তারা সংগঠিত অতিশয় গোড়া ইখওয়ান গোষ্ঠী। আমরা এই সম্বন্ধে আলোচনা করব। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ এই ইখওয়ান সম্প্রদায় 1912 সালে নেজদের আত্মপ্রকাশ করে অতি অল্প সময়ে মূল ওয়াহাবী চেতনাকে কঠোর অবস্থানে নিয়ে ইবনে সৌদের সহায়তায় এগিয়ে আসে। 2013 সালের মধ্যে তাদের সহায়তায় সৌদি রাজ্য নজদ ছাড়িয়ে উপদ্বীপের পূর্বাঞ্চলে হাসা প্রদেশে বিস্তৃত হয়। এই সময় ব্রিটেন সৌদি পরিবারের এই উত্থান বিশেষভাবে অবলোকন করতে থাকে এবং পারস্য উপসাগর অঞ্চলে তাদের সন্ধি সূত্রে আবদ্ধ শেখ রাজ্যসমূহের স্থিতিশীলতা বজায় রাখতে ইবনে সৌদের সাথে গোপন আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকে। ইবনে সৌদের জন্য এই গোপনীয়তা অপরিহার্য ছিল। একদিকে তার সমর্থনকারী চরমপন্থী ইখওয়ান ও অন্যদিকে তার রাজ্য টিকিয়ে রাখতে ব্রিটিশদের সাথে সমঝোতা। এখানে দুইটা বিষয়, একদিকে তার সমর্থনকারী চরমপন্থী ইখওয়ান আর দ্বিতীয় হচ্ছে তার রাজ্য টিকিয়ে রাখতে ব্রিটিশদের সাথে তার সমঝোতা। উভয়ের প্রয়োজনে তার এই আলাপচারিতার দরকার ছিল। যাই হোক, 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেন সৌদি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং তার উন্নতিকল্পে ইবনে সৌদকে বাৎসরিক একটি অনুদানেরও প্রতিশ্রুতি দেয় এবং তার উন্নতিকল্পে বিনিময়ে ইবনে সৌদ ব্রিটিশ আশ্রিত যে উপসাগরীয় অঞ্চল সমূহ ছিল বা রাষ্ট্রসমূহের সাথে তার সম্পর্ক ভালো রাখার আশ্বাস দেয় এবং ব্রিটেনের সাথে সম্পর্কের উন্নতিকল্পে প্রয়োজনীয় তাদের সহায়তা কামনা করে। 1901 সালে রিয়াদ দখল এবং 1916 সালে ব্রিটিশদের স্বীকৃতি একদিকে যেমন মধ্যপ্রাচ্যে নতুন একটি বৃহৎ স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়, অন্যদিকে এশিয়ার আরব ভূখণ্ডে ইঙ্গো-ফরাসি পরিকল্পিত অটোমান সাম্রাজ্যের বিভাজনের একটি রূপরেখা কিন্তু তৈরি হয়ে যায়। আচ্ছা, এখানে ইবনে সৌদ শুধু নেজদ এবং পূর্বাঞ্চলের যে হাসা প্রদেশ এটা নিয়ে সংক্ষিপ্ত ছিলেন না, তার দৃষ্টি ছিল পশ্চিম প্রদেশ হেজাজের দিকে, কারণ হেজাজের মক্কা মদিনা ইসলামের তীর্থস্থান। সুতরাং এই দুটি শহরের দখল শুধু তার রাষ্ট্রের বিস্তৃতির জন্য কাম্য নয়, মক্কা মদিনার রক্ষাকারী রাষ্ট্র হিসেবে তার মর্যাদা বিশেষ কাম্য। ওয়াহাবীদের উদ্দেশ্য ছিল শহরের দখল, ইসলামকে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করা এবং এই শুদ্ধিকরণের বাণী হজের মাধ্যমে সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া। প্রকৃত অর্থে ওয়াহাবী এই চিন্তা চেতনাই ইসলামী মৌলবাদের জন্ম দেয় বলে মনে করা হয়, যা বর্তমানে সমগ্র বিশ্বে চরমপন্থা নামে অভিহিত। যাই হোক, এই দখলি প্রচেষ্টা প্রধান বাধা হয়ে দাঁড়ায় মক্কা মদিনার শরীফের ছেলে শরীফ হোসেন ইবনে আলী, সাধারণভাবে যার পরিচিতি শরীফ হোসেন বলে। শরীফ হোসেন মহানবীর হাশিমি বংশের সন্তান এবং তাকে এই পরিচয় 1908 সালে নিয়োগদান করেন অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদ ভেবেছিলেন মহানবী বংশের পরিচয় ইসলাম বিশ্বজীবনে একদিকে তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিবে, অন্যদিকে আরব ভূখণ্ডে তার উপস্থিতি স্থিতিশীলতা আসবে। কিন্তু শরীফ হোসেনের উদ্দেশ্য প্রথম থেকেই নিহিত ছিল তার বংশীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থাৎ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যে উদ্দেশ্যে শরীফ হোসেনকে নিয়োগদান করেছিলেন, শরীফ ছিলেন তার বিপরীত। সে তার ক্ষমতাটাকে নিজের বংশের ক্ষমতা হিসেবে ব্যবহার করতে চাচ্ছিলেন। তবে তিনি অবগত ছিলেন যে তার এই উচ্চাভিলাষ বাস্তবে রূপদান
তার এলাকার পক্ষে সম্ভব নয়, তার জন্য দরকার বৃহৎ শক্তির সমর্থন। এই ইচ্ছায় তিনি পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের প্রধান শক্তি ব্রিটেনকেই পছন্দ করে নেন এবং প্রথম বিশ্বযুদ্ধ সময়কেই তার উপযুক্ত সময় বলে বিবেচনা করেন। তার এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি মিশরে যে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন স্যার হেনরি ম্যাকমোহন, এই হেনরি ম্যাকমোহনের সাথে যা 1516 এই সময় তিনি মিশরের হাইকমিশনার তার সাথে পত্র লেখা শুরু করেন এবং দ্বিপক্ষীয়ভাবে অন্তত 10টি পত্র বিনিময় করেন। ব্রিটেনও একে তার উদ্দেশ্য সাধনের একটি উৎকৃষ্ট পন্থা হিসাবে বিবেচনা করে তাকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উৎসাহ দান করে এবং অটোমান সাম্রাজ্যভুক্ত সমগ্র আরব ভূখণ্ডের অধিপতি হওয়ার অস্পষ্ট নিশ্চয়তা দান করে। শিক্ষার্থীরা, এখানে একটা ব্রিটেনের একটা রাজনৈতিক যে চাল ছিল বা রাজনৈতিক একটা কূটকৌশল ছিল, সেটা আমি তোমাদের আগেই কিন্তু বলেছি যে পরাশক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন তাদের রাজনৈতিক অর্থনৈতিক হাতিয়ারের শোষণ হিসেবে এটা ব্যবহার করেছিল। এখানে ব্রিটেনের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আগেই বলেছি উসমানীয় সাম্রাজ্য কিন্তু এই মধ্যপ্রাচ্যের মূল সমস্যার মূলে কিন্তু উসমানীয় সাম্রাজ্য, আমরা সেটা আগে তোমাদের বলেছি। তো এখানে উসমানীয় প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় সাম্রাজ্য কিন্তু বেশ শক্তিশালী বলা যায়। সেই উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু এই আরব রাষ্ট্রসমূহে কিন্তু তাদের বিদ্রোহ করার ঘোষণা কূটকৌশল কিন্তু ব্রিটেনকে তারাই দিয়েছিল। আচ্ছা, তো এই বিষয়টা যখন ম্যাকমোহন হোসেনের যে পত্রলাভ, সেই পত্র 1918 সালে হোসেন ম্যাকমোহন চুক্তি বা পত্রলাভ রাশের মাধ্যমে ফাঁস হওয়ার পরে ইখওয়ানরা শরীফ হোসেনকে বিধর্মীদের সাথে মিত্রতার অভিযোগ এনে এবং শরীফ হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ইবনে সৌদকে প্ররোচিত করে। ইবনে সৌদ এই সুযোগকে মোক্ষম বিবেচনা করে ইখওয়ান বাহিনীর সহায়তায় 1919 সালে হেজাজ আক্রমণ করে এবং তার কয়েকটি যুদ্ধে হোসেনের বাহিনীকে পরাজিত করে। 1921 সালের এপ্রিলে সৌদ পরিবার রশিদ বংশের হাইল ও আসির দখল করে। ব্রিটেন এখন উভয় সংকটে পড়ে সৌদের সাথে একটি সমাজে উপনীত হয় এবং 1922 সালে একটি চুক্তিপত্রে ইতিমধ্যে সৃষ্ট হাশিমীয় রাষ্ট্রের সাথে একটি বিভাজন রেখা তৈরি করে। ইবনে সৌদকে খুশি করতে ব্রিটেন সৌদির এক পুত্রকে ইংল্যান্ডে যাওয়ার আমন্ত্রণ জানায় এবং একটি ব্রিটিশ পাউন্ডে সৌদি রাষ্ট্র তেল অনুসন্ধান নিমিত্তে রাজাকে বাৎসরিক $7,000 একটি অনুদান ঘোষণা করে। ইবনে সৌদ নিঃসন্দেহে এই চুক্তিপত্রের স্বয়ংভাবে সন্তান এবং সন্তুষ্টি খুঁজে পায়, কিন্তু মক্কা মদিনা দখল তার যে সংকল্প ছিল সেই সংকল্প থেকে তিনি কিন্তু কখনোই সরে আসেননি বা বিচ্যুত হননি এবং ভবিষ্যৎ সুযোগের সন্ধানকে অপেক্ষা করতে থাকেন। আচ্ছা, এখন ব্রিটেন এবং ইবনে সৌদের সমঝোতা যে সৌদ পরিবার সন্ত্রাসী কারণে এখানে শরীফ হোসেন কিন্তু সেটা খুশি হয়নি, তা সহজেই বোঝা যায়, কারণ শরীফের অভিলাষ ছিল সমগ্র আরব ভূখণ্ডের অধিপতি হওয়া। শরীফ হোসেন সৌদি ইখওয়ানদের আক্রমণাত্মক ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মক্কায় হজের নিমিত্তে তার আগমনে নানা বিধিনিষেধ আরোপ করেন, যা ইখওয়ানদের আরো ক্ষিপ্ত করে তোলে। আবার অমুসলিমদের সাথে ব্রিটেনের সাথে মিত্রতা করা ইখওয়ানরা শরীফ হোসেনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং আক্রমণের সুযোগ খুঁজতে থাকে। এইরকম প্রেক্ষাপটে 1924 সালে অটোমান সাম্রাজ্যের পতনে তুরস্ক খেলাফতের কিন্তু অবসান হয় এবং অবসানে আমরা জানি যে মোস্তফা কামাল পাশা তুরস্ককে এখানে গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করে। এই তুরস্ক খেলাফতের অবসানে শরীফ হোসেন নিজেকে সমগ্র মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা করা, এই সুযোগ কিন্তু দুই দলের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যায়। আচ্ছা, এখন সংঘর্ষটা অনিবার্য হয়ে যায়, এর ফলে অনিবার্য হয়ে যায় 1924 সালে এই আচ্ছা কয়েকটি পর্যায়ে সংঘর্ষ চলতে থেকে 1924 সালের আগস্ট মাসে, আমরা এগুলোতে আগেই বলেছি বর্তমান ঘোষণা দখল। এবং 1924 সালে আগস্ট মাসে ইবনে সৌদের ইখওয়ান দল হিজাজের তাইফ দখল করে 1924 সালে অক্টোবর মাসে শরীফ হোসেন তার বড় ছেলে আলীর হাতে ক্ষমতা অর্পণ করে। তারপর 1924 সালে অক্টোবর মাসের 13 তারিখে ইবনে সৌদ মক্কা দখল করে। আচ্ছা, এরপরে 1925 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইবনে সৌদের সৈন্য দল জিদ্দা অবরোধ করে
1925 সালে ডিসেম্বর মাসের 5 তারিখ ইবনে সৌদ মদিনা ইবনে সৌদ দখলে আসে। এই বছর ডিসেম্বরের 19 তারিখ শরীফ আলী পদত্যাগ করে এবং 23 তারিখ ইবনে সৌদ যুদ্ধ দখল করে। এভাবে সমগ্র মিশর দখল করার পর 1926 সালে জানুয়ারি মাসের 8 তারিখ ইবনে সৌদ হেজাজের বাদশাহ এবং নিজেদের সুলতান উপাধি ভূষিত হন। এই প্রেক্ষাপটে ভূষিত হন। হেজাজের বাদশাহ এবং মহিউদ্দিন সুলতান ধারণা 1927 সালে ইবনে সৌদ ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ব্রিটেন ইবনে সৌদের নিরঙ্কুশ স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এখানে একটা জিনিস বলা আছে যে 1927 সালে যেটা করা হলো সেটা ব্রিটেন এই নতুন বাস্তবতার নিরিখে 1927 সালে জেদ্দা চুক্তির মাধ্যমে আল-আজিজের নতুন অবস্থানকে স্বীকৃতি দেয় এবং আব্দুল আজিজের বিরুদ্ধে বর্ণিত রাজশাসক পারস্য উপসাগরে ব্রিটিশ সন্নিহিত কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানের কার্যক্রম হস্তক্ষেপ করবে বলে আশ্বাস প্রদান করে। তবে এই সীমিত যথারীতি বাদশাহী অন্ধ অশনিক্ষণ গোষ্ঠী আব্দুল আজিজ তা পূর্ব থেকে অনুমান করে তার নিজ গোত্র এবং সহবাসীদের সমন্বিত সেনাবাহিনী গঠন করে। 1929 সালে এই খণ্ডে একটি বিদ্রোহ কঠোর দমন করেন। এই দমনে একটি স্বস্তির নিঃশ্বাস থাকলেও সৌদ এবং ওয়াহাবিদের দ্বন্দ্ব তার রেশ চলতে থাকে। তো যাই হোক, এভাবেই 1932 সালে ইবনে সৌদ হেজাজ, নেজদ এবং আসির নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যার নাম দেন আল মামলাকাতুল আরাবিয়া বা রয়্যাল কিংডম অফ সৌদি আরবিয়া, আমরা এই নামে জানি। 1932 সালে আব্দুল আজিজ তার নতুন উপাধিতে রাজকার্য পরিচালনা করেন, কিন্তু রাষ্ট্র হিসেবে বর্তমান সৌদি রাষ্ট্রের নতুন ইতিহাসের সূচনা এই সময় থেকে, অর্থাৎ 1932 সাল থেকেই। কলেমা খচিত নতুন রাষ্ট্রীয় পতাকায় যে দুটি আড়াআড়ি তরবারি অঙ্কিত হয় তা ওয়াহাবি এবং সৌদি সম্মিলিত রাষ্ট্র দর্শনের প্রতীক হিসেবে বিবেচিত। আমরা এটাই জানি। ইবনে সৌদের রাজ্য সীমা নিয়ে ইরাক, কুয়েত, জর্ডান প্রভৃতি দেশের সাথে বিরোধ দেখা দিলে তিনি কতগুলো চুক্তির মাধ্যমে সমাধান করেন। ইসলামী সম্মেলন আহ্বান করে ওয়াহাবি মতবাদ সম্পর্কে মানুষের যে ভুল ধারণা ছিল তা দূর করে তিনি সৌদি আরবকে একটি আধুনিক কার্যকরী রাষ্ট্রে রূপান্তরিত করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সৌদি আরব রাষ্ট্র উত্থানের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করেছি। এখন শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে বহু উত্থান পতন পেরিয়ে সৌদি আরব আজ আধুনিক বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত তেল সম্পদ, স্বর্ণখনি আর মুসলমানদের যে অন্যতম একটা ধর্মীয় কাজ, সেই পবিত্র হজের মৌসুমে বা উমরা করার মাধ্যমে বিশ্বের তাদের যে এটা কি বলা যায়, এটা হচ্ছে বৈদেশিক আয় পর্যটনের মাধ্যমে সেই থেকে ব্যাপক আজ আধুনিক সভ্যতার অগ্রগতিকে বেগবান করেছে। ওয়াহাবি আন্দোলনের সূত্র ধরে শতধা বিভক্ত আরব সমাজকে আধুনিক রাষ্ট্রে পরিণত করে ইবনে সৌদ আসলে ইতিহাসে অম্লান হয়েছে, আমরা এটা বলতেই পারি। তো শিক্ষার্থীরা, আজ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা আশা করি আমাদের এই আজকের আলোচনাটা তোমাদের সৌদি রাষ্ট্র সম্পর্কে, তার উত্থানের পিছনে যে কারণগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ভালো একটা ধারণা দিই। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।